শত শত আঘাতের পরেও মুখে হাসি রেখে পথ চলার নামই হলো জীবন। আর আমরা মেয়েরা সেই জীবনের সবচেয়ে বড় কাঠামো বলে আমার মনে হয়। ছেলেবেলা থেকে শুনে আসছি মেয়েরা নাকি জলের মতো তরল হয়, যেই পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার তারা ধারণ করতে পারে। সুপ্রভাত বন্ধুরা, আমি রিমি। আমার নতুন আর একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ সোমবার, ঘড়ির কাঁটাতে বাজে এখন প্রায় 7টা। মা এই কদিন ছিল, আর আজ সকাল সকালই মা বেরিয়ে গেল, যার জন্য সময় কেটেও যেন আজ আর কাটতে চাইছে না। মা চলে যাওয়ার খানিকক্ষণ বাদেই আকাশ যেন ঘন কালো মেঘে আচ্ছন্ন হয়ে এসেছিল, আর তার সাথে পড়ে বৃষ্টি। বৃষ্টির কারণে আমাদের এই ব্যালকনিতে থাকা ছোট্ট অ্যাডেনিয়াম গাছটাকে ঘরের মধ্যেই রেখে দিই, কারণ এতে জল পড়লে গাছটার ফুলগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। বাইরে যেহেতু এই বৃষ্টি তো এই রোদ্দুর এই পর্ব চলছে, এই কারণে ভেজা গামছাটা ঘরেরই দরজার সামনেই দিয়ে দিলাম। আর তারপরেই চলে এসেছিলাম আমাদের সকলের প্রিয় ছাদ বাগানে। জানেন তো, সুদীপ্ত অসুস্থ হওয়ার পর থেকে আর তেমনভাবে আমার এই ছাদ বাগানের উপর নজর দেওয়াই পড়ে না। আমার সেরকমভাবে নজর দেওয়া লাগে না, কারণ সুদীপ্তই তো ওই গাছপালার যত্ন আচ্ছা বেশি করে করে। তবে এই কদিন ধরে যখন গাছগুলোর ওপর একদমই কোনো রকম নজর দিতে পারছিলাম না, তখন কিন্তু আমাদের দাদা এসে গাছগুলোর অনেক পরিচর্যা করে গেছে। তবে এই বর্ষার জন্য না মাঝে মাঝে গাছগুলোর গোড়া থেকে নতুন নতুন গাছের উদ্ভব হচ্ছে, ওই আগাছা বলতে পারেন, সেগুলোকেই উপড়ে দিলাম। আর তারপরেই গাছের থেকে ফুলগুলো নিয়ে নিলাম। বেশ খানিক ফুল ফুটেছিল আজকে গাছে। এখন যখন ও একটু সুস্থ হয়েছে, তখন বারবার আমার কাছে আর্জি জানায় যে আমি যেন যখনই এই ছাদে যাই তখন এই গাছগুলোর একটু করে ভিডিও নিয়ে আসি, আর সেই ভিডিওগুলো দেখে অন্ততপক্ষে মনের সন্তুষ্টি লাভ করে। ছাদে আসতেও চাইছে বারংবার করে, কিন্তু কিভাবে নিয়ে আসি বলুন তো? বৃষ্টির তো ঠিক নেই, এই আসে তো এই যায়। আবার তার মধ্যে ছাদের এই সিঁড়ি ভেঙে উঠতে হয়তো কোনো রকমে পারলো, তবে নামবার সময় অনেক কষ্ট হবে। যখন এই হসপিটালে চেক আপের জন্য যাচ্ছে, তখন সিঁড়ি দিয়ে নামবার সময় তো কোনো মতে একা একা কষ্ট করে নামছে, কিন্তু উঠবার সময় দাদা সাহায্য করছে। ওই ছোট্ট ভাইকে যেমনভাবে বড় দাদা পিঠে করে নামানো ওঠানো করে, ঠিক তেমনভাবেই কিন্তু দাদা সুদীপ্তকে ওইভাবেই ওপরে তুলছে সিঁড়ির থেকে। আজ যেহেতু সোমবার প্রথমেই বললাম, তাই আকন্দ ফুলেরও দরকার ছিল, তাই নিচে চলে এসেছিলাম আর নিচ থেকে এসে আকন্দ ফুল নিয়ে গেলাম।
বৃষ্টি হচ্ছে তো মাঝে মধ্যেই, যার কারণে নিচের গাছগুলো পরিষ্কার করলেও আবার সেখানে জঙ্গলে পরিবর্তন হয়ে যাচ্ছে। পুজোর পর্ব সেরে এসেই আজ চলে এসেছিলাম রান্নাঘরে তাড়াতাড়ি। আজ যেহেতু সোমবার, আর সোমবার কিন্তু আমরা নিরামিষ খাই। নিরামিষের দিনে কিছু হোক বা না হোক, পনিরটা কিন্তু আমাদের রান্নার রেসিপিতে অবশ্যই থাকবে। তবে এইগুলো কি বলো তো, এইগুলো কিন্তু ছানার বল। আগের দিন দুধ নিয়ে আসা হয়েছিল, আর সেই দুধটা কেটে যাওয়ায় এই ছানাটুকু পাওয়া গেছে, আর সেইগুলো দিয়েই এক একটা করে ছানার বল তৈরি করা হয়েছিল। মানুষ বলে যে বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি, তবে আমার না এই নিরামিষের দিনগুলো বড্ড বেশি ভালো লাগে। নিরামিষের দিনে মনে হয় কেবলই একটু মুগের ডাল, আলু পোস্ত এই খেলে কেমন হয় দিনটা। আজকে পনিরের পিসগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর কড়াইয়ে আলুগুলো ভালো করে ভেজে ওর মধ্যে আদা জিরের একটা পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে কিন্তু জল ঢেলে দিয়েছিলাম, আর জলটা ফুটে আসলেই পনিরগুলো তুলে দিয়েছিলাম একে একে। এই পনিরের রেসিপিটা দিদিভাই আমাকে করতে অনেকটা হেল্প করেছে, কারণ এইভাবে করলে নাকি পনির অনেকটা সফট হয় আর খেতেও ভালো লাগে। সত্যি কথা কিন্তু অনেকাংশেই তাই। পনির এখানে আমার প্রায় হয়েই এসছে, আর এক সাইডে আমি বসিয়ে দিয়েছিলাম একটু আলু পোস্ত। আচ্ছা, আপনাদের বাড়িতে আলু পোস্তর আলু কেমনভাবে কাটা হয়? আমাদের এ বাড়িতে কিন্তু কাটা হয়, মানে আমার শ্বশুর বাড়িতে এমন ডুমো ডুমো করে, কিন্তু আমাদের বাড়িতে কাটা হয় পাতলা পাতলা করে। ব্যাস, আজকে রান্না বান্না পর্বও প্রায় শেষই হয়ে গেল। আজকে রান্নার মেনুতে ছিল এই পনিরের তরকারি আর আলু পোস্ত। আজকের ভিডিওটাও এত অবধি থাকলো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।